নাজমুল হাসান কলিমুল্লাহ একজন প্রশ্ন করেছিলেন যে যদি জুলাই ঘোষণা হয় সেক্ষেত্রে আমাদের সেনাবাহিনী কি এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং তারা জরুরি অবস্থা ঘোষণা করে ক্ষমতা নেবে কিনা। দেখুন, 30 দিন তো অতিক্রান্ত হতে দিতে হবে, লং ওয়ে টু গো। প্রতিদিনই নতুন নতুন রিয়ালিটির সম্মুখীন আমরা হচ্ছি এবং আপনার যেমন গতকাল আমি কুমিল্লায় গিয়েছিলাম, আমাদের শিল্পকলা একাডেমিতে একটি আয়োজন করা হয়েছিল আপনার যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন এই জুলাই অগাস্ট বিপ্লবে তাদের এক ধরনের সম্বর্ধনা সম্মাননা প্রদানের আয়োজন। এটি সভাপতিত্ব করেছেন হাসনাত আব্দুল্লাহ স্বয়ং, এবং তিনি তার বক্তৃতায় পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন বর্তমানে বিএনপি চলে আওয়ামী লীগের টাকায়। খেয়াল করে সেখানে জাতীয়তাবাদী দলের বেশ কিছু কর্মী, সমর্থক এবং নেতাও ছিলেন স্থানীয় পর্যায়ের। একটি শব্দ তারা উচ্চারণ করেননি এবং কোন রকমের প্রতিবাদ করবার চেষ্টা করেননি। মানে সবাই মোটামুটি টেইমড হয়ে গেছেন, এটাই তার পরিচয় বহন করে। এর আগে হাসনাত আব্দুল্লাহ মহোদয় তিনি কিন্তু স্বয়ং সেনা প্রধানের উপর আঙ্গুল তুলেছিলেন এবং সশস্ত্র বাহিনী নিয়ে একেবারে বিপ্লবী ভাষ্য তার মতো করে হাজির করেছেন এবং শেষ অব্দি হয়তো টোন ডাউন করেছেন কিন্তু উইথড্র করেননি। এই যে ব্যাপারটা, একের পর এক যারা বড় স্টেক হোল্ডার বলে বিবেচিত বর্তমান বাংলাদেশে, তাদের কাউকেই তারা গুনবার কারণ আছে বলে মনে করছেন না। তো ফলে পরিস্থিতি পরিবেশ যদি সংঘাতের দিকে মন নেয়, তাহলে আমাদের মেটিকুলাস মাস্টার মাইন্ড, আমাদের যাকে আমরা প্রথম দিকে উজিরে খামাখা হিসেবে আখ্যায়িত করেছিলাম, তিনি বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আছেন এবং কদিন আগে বোতল নিক্ষিপ্ত হয়েছে তার হার্ড ডিস্ক মাথায়। তাকে আমরা দেখেছি, শুনেছি যে তিনি সিটি স্ক্যান করেছেন, কোনো ঝুঁকি নেননি। তিনি কিন্তু একেবারে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান দিয়েছেন যে অচিরেই বাংলাদেশে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হবে। তো সেটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে হতে পারে। Who knows? Let's see. Wait and see. সুমি খানের কি মনে হয় যে যে পরিস্থিতির দিকে এগুচ্ছে, এতে করে দেশ বাঁচাতে কি শেষ পর্যন্ত জরুরি অবস্থার দিকে আগাবে? হ্যাঁ, আমার মনে হচ্ছে সেটার দিকে যাচ্ছে, কিন্তু এখানে ওই যে বললাম আরাকান বার্মার সাথে সম্পর্কটা, মার্কিন সেনাবাহিনীর প্রধান যখন বাংলাদেশে অবস্থান করেন, পাকিস্তান সেনাপ্রধান গিয়ে, এবং তারা যখন একই সাথে চীন, এই যে একটা তাদের ইকুয়েশনের জায়গাটা, তাদের নেগেটিভের যে জায়গাটাতে এখন বাংলাদেশ অবস্থান করছে, ওদের যে টার্গেট বাংলাদেশের সম্পদ বলুন, বাংলাদেশের সেন্ট মার্টিন বলুন, এবং মার্কিন ঘাঁটি করে সেখান থেকে পুরো দ্বিতীয় কি বলবো দক্ষিণ এশিয়াকে নজরদারিতে রাখা, সেটা আবার চীন গ্রহণ করবে না মার্কিন এই ষড়যন্ত্রটা। আবার মায়ানমারের সঙ্গে যখন ভারতকে চেয়েছিল, মোদি এটা অস্বীকার করেছে। মোদি বলেছে মার্কিন সরকারের সাথে, মার্কিন সেনাবাহিনীর সাথে ভারত রোহিঙ্গাদের সাথে আরাকান আর্মিকে হচ্ছে গিয়ে সুরক্ষার যে অভিযান, সেখানে ভারত থাকবে না। ভারত প্রত্যাখ্যান করেছে তাদের এই প্রস্তাব এবং ভারত সরে গেছে। সেই জায়গায় বাংলাদেশ তো গ্যারাকলে পড়ে গেছে, বাংলাদেশ সেনাবাহিনী একরকম গ্যারাকলে পড়ে গেছে। সেই গ্যারাকল থেকে বের হবার জন্য সত্যি কথা বলতে কি জেনারেল ওয়াকার সেনাপ্রধান কতটা তিনি পারবেন এবং কতটা তার পায়ের নিচে মাটি আছে সেটা বোঝাও
খুবই এখন দুরূহ আমাদের জন্য, কেননা তিনি হচ্ছেন গিয়ে পুরো সেনাবাহিনী একটা সময় যদি তাকে দায়ী করে, সেই জায়গাতে তিনি সরে এসেছেন। যে তিনি তো একটা সময় আমরা দেখছিলাম যে পরিস্থিতি, তিনি যখন ফুল স্টপ বাইটা বলেছেন তখন মনে হচ্ছিল যে সেনাবাহিনী হয়তোবা হাসনাত আব্দুল্লাহ, শারজিস এদের যে এই ধরনের দুর্দমনীয় যে আচরণগুলো, অসভ্য একটা অভব্য আচরণ, যাকে তাকে নিয়ে, যারা সংবিধান মানে না, যারা জাতীয় সঙ্গীত মানে না, যারা জয় বাংলার প্রতি অবমাননাকর কথা বলে এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। এই যে আজকে কলিমুল্লাহ স্যার বললেন যে আওয়ামী লীগের টাকায় বিএনপি চলছে, অথচ ওরা চুপ করে আছে, এটা শোনার পরও তারা তাকে আক্রমণ করার সাহস পাচ্ছে না। হাসনাত আব্দুল্লাহ, ওই যে একটা কথা বলে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আমাদেরকে অপেক্ষা করতে হবে হাসনাত আব্দুল্লাহ কি সর্বোচ্চ ক্ষমতা, কি সে কিসের জোরে এতটা ক্ষমতা দেখাচ্ছে, বা এই ধরনের ভিত্তিহীন মুখে যে আসছে তা বলে যাচ্ছে এবং এটা সহ্যও করছেন অনেকে এখনো পর্যন্ত। সেটার জন্য যেটা কলিমুল্লাহ স্যার বললেন, কিছুটা অপেক্ষা তো আমাদের করতে হবে। তবে এই বিপন্নতায় আসলে সেনাবাহিনী কতটা জোর ধরে রেখে জরুরি অবস্থা জারি করা, অথবা জরুরি অবস্থা জারি করলে কে এখানে কি আজমি সেই গোলাম আজমের সুসন্তান, যেমন গোলাম আজম তেমন তার ছেলে, যে একটা একেবারে বাজে ছাত্র হয়েও তাকে সোর্ট অফ অনার দিয়েছিল, সে আজমি কি এখন সেই দায়িত্বটা, সেনাবাহিনীর দায়িত্বটা আসলে আজমি করবে না, আর কেউ করবে না? এখানে আর কোনো রকমের শক্তি এসে আর কোনো পরাশক্তির অধীনে থাকবে, সেই জায়গাটা আমরা আসলে এখনো কোনোভাবেই আমাদের পক্ষে অনুধাবন করা আসলে খুবই দুরূহ এখন। তাহলে কি আমরা আমাদের দেশটাকে হারাতে বসেছি? প্রশ্নই আসে না। আমি দেখতে পাচ্ছি বারবার যখনই ভুল হয়েছে, যারা লাল বিপ্লব বলুন আর হচ্ছে গিয়ে লাল বদর বলুন, তারাই আক্রান্ত হচ্ছে। লাকিয়া আক্তার যেখানে নেতৃত্ব দিয়েছিল, নাদিরা যেখানে নেতৃত্ব দিয়েছিল, ধরতে গেলে আরো অনেকে, সায়ন, তারা প্রত্যেকে এখানে অবমাননার শিকার হয়েছে। এই যে শাড়ি পরিয়ে একটা পুতুলকে একটা ইয়ে করে এইভাবে অবমাননা করা নারীকে, তারপর আমাদের নারী উপদেষ্টারা একটা টু শব্দ তারা করেননি। এইভাবে যে নারীদেরকে অবমাননা করার পর তারা চুপ করে আছে, কিন্তু একজন নারী রাস্তাতে বলেছিলেন যে আমরা বাংলাদেশের নারী সমাজ মাঠে নামলে আপনারা কেউ দাঁড়ানোর সুযোগ পাবেন না। হ্যাঁ, আমি এখনো বিশ্বাস করি মুক্তিযুদ্ধের যে দেশ, 30 লক্ষ শহীদের যে দেশ, আমাদের প্রতিটা ধূলিকণা রক্ত স্নাত, এই মাটি পরাভব মানবে না। এবং আমরা আমি এখনো বিশ্বাস করি যে হয়তো আমাদের বিচ্ছিন্নতা, হয়তো না, সত্যি আমাদের বিচ্ছিন্নতা এখন এটা সবচেয়ে বড় ক্ষতি করে ফেলছে, যে কারণে আমাদের এই বিচ্ছিন্নতাটার কারণে ওরা সুযোগটা পাচ্ছে। কিন্তু আমরা যদি এখনো একসাথে হই, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এখনো সকল রকমের নিজেদের মধ্যে মান অভিমান অথবা যা কিছু আছে সবকিছু ভুলে, আত্মাভিমান বলুন বা আত্মসম্মান বোধের জায়গা থেকে বলুন, সবার আগে দেশ, সবার আগে মাটি, সবার আগে আমাদের সম্মান। কেননা আমাদের পাসপোর্ট, আমাদের জাতীয় পতাকা, আমাদের মাটি বহু কষ্টে অর্জিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি 3.5 বছরও সময় পাননি, তার পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে, 4 জাতীয় নেতা শেষ হয়ে গেছেন। তো সুতরাং তাদের যে অবদান আমাদের মনে রাখতে হবে। ব্রিটিশ বিরোধী বিপ্লবী যারা ছিলেন, তাদের কতগুলো পরিবারের, কতগুলো, আমার বাবা ভাষা সৈনিক ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, এরকম বাবার সহযোদ্ধারা সারা জীবন আমার বাবার মতো মানুষরা কেন দিয়েছেন একটা দেশ, একটা শান্তিপূর্ণ দেশ, একটা স্বাধীন দেশের জন্য। তো সুতরাং আমরা কি সিরিয়া, ইরাক, ওদের মতো কি আমরা কি চিরকুট নিয়ে ঘুরবো? আমাদেরকে ভাবতে হবে আজকে, আমরা কি জাতিসংঘের চিরকুট হাতে নিয়ে ঘুরবো, না আমাদের এই আইডেন্টিটি, আমাদের এই পাসপোর্ট, আমাদের জাতীয় পতাকা, আমাদের এই লাল সবুজের দেশ, এটাকে আমরা রক্ষা করবো একসাথে। যেতেই হবে। এখন এগুলো যদি বলেন, তাহলে তো আপনি মুক্তিযুদ্ধের কথা বললে আপনি হচ্ছেন গিয়ে আওয়ামী লীগের দালাল, আপনি বঙ্গবন্ধুর কথা বললে আপনি হচ্ছেন গিয়ে দালাল। আপনি বলছিলেন যে আমাদের মাটির প্রতিটি ধূলিকণা রক্ত স্নাত, আমরা আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে আমরাও স্লোগান দিয়েছি, আমাদের পূর্বপুরুষরাও একই স্লোগান দিয়েছে যে আমাদের ধমনীতে, জয় বাংলা তো আমাদের একেবারে, আমাদের ধমনীতে শহীদের রক্ত, এই রক্ত পরাভব মানে না।
হ্যাঁ, পরাভব জানে না, রাইট? সো নাজমুল হাসান কলিমুল্লাহ, শেষ কথাটি আপনার কাছ থেকে শুনতে চাই। আপনারা দুজনেই বলছেন যে অপেক্ষা করতে হবে, সময়ই শ্রেষ্ঠ জবাব দেবে। তো শেষ কি, যে এই অপেক্ষাই নাকি কোন টানেলের শেষ প্রান্তে আমরা আলো দেখতে পাবো? দেখুন, অনেক কিছুই এখন আর আমাদের জাতীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক শক্তি নিচয়, তাদের যে অদৃশ্য সুতোর টান, সেগুলো কতটুকু হ্যাচকা হবে আর কতটুকু শ্লথ হবে তার উপর নির্ভর করবে অন দ্য গ্রাউন্ড রিয়ালিটি কি শেপ নিচ্ছে। ধন্যবাদ। জি, সুমি খান, অনেক আপনার ধন্যবাদ। শেষ মন্তব্য। জি। হ্যাঁ, আমি একটা কথাই বলবো যে যতই আন্তর্জাতিক শক্তি সব সময় জনগণের শক্তির জয়, ওরা যে ষড়যন্ত্রটা করেছে সেই ষড়যন্ত্র জনগণকে নানানভাবে বিভ্রান্ত করেই ষড়যন্ত্রটা সফল করেছে। জনগণ এখন বুঝে গেছে তারা বিপন্ন, সেই জনগণকেই জাগ্রত করতে হবে, সেই জনগণের মাধ্যমেই আমাদের দেশটা সুরক্ষা করতে হবে এবং সেটা সম্ভব। আমরা বিশ্বাস করি এখনো আওয়ামী লীগের স্লোগান, আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে এবং আগামীতেও আওয়ামী লীগ প্রমাণ করবে ঠিকই, আমি বিশ্বাস করি। তার সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের সপক্ষে অনেকগুলো সংগঠন আছে, 14 দল যেভাবে সংগঠিত হয়েছিল, কমরেড ফরহাদের প্রয়াণের পরে আমরা বাম দলগুলোর কোনো সক্রিয় ভূমিকা দেখতে পাইনি। ওরা শত শত ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। সেই বিভক্তি থেকে বেরিয়ে এসে সবাই মিলে একটা জোট গঠন করে এই যে জনগণের শক্তি, এই যে সাধারণ নারীর শক্তি, যে রিক্সা চালকের শক্তি, এই যে ওদের চোখের জল, এতগুলো সাধারণ শ্রমজীবীর চোখের পানি কাউকে বাঁচতে দিচ্ছে না, তাদেরকে বাঁচতে দিতে হবে তো, দায়বদ্ধতা আছে তো। রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে লড়াই করেন, যুদ্ধ করেন, রাজনীতি করতে হলে যে জনগণের পালস বুঝতে হবে, জনগণের অধিকার রক্ষা করতে হবে, সেটা তো মানতে হবে আপনাদেরকে। পরবর্তীতে তো আপনারা নিজেদেরকেও ক্ষমা করতে পারবেন না, পরবর্তী প্রজন্মের কাছে আপনারা কখনো মুখ দেখাতে পারবেন না। সুতরাং আমি বলবো যতগুলো রাজনৈতিক দল এখনো নিজেদেরকে বড় বড় কথা বলেন বা কিছু, যে হতাশা আজকে বিএনপির মধ্যে আছে, যে হতাশা আজকে জাসদের নেতা ইনু ভাইও কারাবন্দী, মেনন ভাই থেকে শুরু করে, আমি বলবো সবগুলো সংগঠন এখনো সময় আছে। আমাদের জাতীয় পতাকার নিচে একাত্ম যদি হন, জনগণ মুখিয়ে আছে আপনাদের দিকে, আপনাদের মুখ চেয়ে আছে যে আপনারা নেতৃত্ব দেন। শেখ হাসিনা এখনো তার স্পিচের মধ্যে দিয়ে মানুষকে তিনি অনুপ্রাণিত করছেন, এখনো তার বক্তব্যের অপেক্ষায় মানুষ থাকে। সুতরাং এখনো পর্যন্ত এই যে অশুভ শক্তি, এই যে অন্ধকারের শক্তি, তাদেরকে প্রতিরোধ যত দ্রুত সময় আপনারা একাত্ম হবেন, অত দ্রুত সময় প্রতিরোধ করে আমাদের জাতীয় পতাকা, আমাদের লাল সবুজের বাংলাদেশকে আমরা মুক্ত করতে পারবো এই শকুনদের হাত থেকে।